কাজল চোখের অরুণচণ্ডী, লেখিকা সান্ত্বনা আক্তার। গল্পের প্রথম অংশ। বিয়ে বাড়ি থেকে বর্ণের উদ্দেশ। কথাটা লিঙ্ক হওয়া মাত্র পুরো বাড়ির শুদ্ধ লোকজন কেঁপে উঠেছে। কোলাহল, আতঙ্ক মিলে উচ্ছৃঙ্খল এক অবস্থা। তার উপর ছেলে নাকি সিআইডি অফিসার মিস্টার সদ্য শেখ, একজন স্বনামধন্য সিআইডি অফিসার। এভাবে গুম হয়ে যাওয়া যেমন তেমন বিষয় নয়, তাও আবার বিয়ের দিন। প্রেস মিডিয়ার লোকেরা হুমড়ি খেয়ে পড়েছে। সদ্য শেখের বাড়ি। সদ্যর মা মিসেস হাবিবা শেখ, সেই যে নিজের রুমের দরজা লাগিয়েছেন, এখনো খোলার নাম নেই। বিয়ের পাঞ্জাবি পাল্টে শার্টের হাতা গোটাতে গোটাতে বিশাল একটা শপিং মল থেকে সন্তর্পণে বেরিয়ে আসলেন সদ্য শেখ। মুখে চওড়া কালো মাস্ক জড়ানো। বাহিরে এসে বুক পকেট থেকে মোবাইল ফোন বের করলেন, কানে নিয়ে সূক্ষ্ম কণ্ঠে বললেন, আই অ্যাম ওকে মম, তুমি চিন্তা করো না, আমি ফ্রি হয়ে তোমাকে সব কিছু খুলে বলছি। আর হ্যাঁ, দোয়া করো আমার নিউ মিশনের জন্য। ব্যাস, এইটুকুনি কথা বলে কল কেটে কাঁধের একপাশে থাকা ব্যাগটা সুবিধা মতো দুই কাঁধে ঝুলিয়ে নিয়ে হাত নাড়িয়ে একটা ট্যাক্সি থামালো সদ্য শেখ। তিনি ট্যাক্সিতে চড়তে চড়তে ড্রাইভারকে গাবতলী পৌঁছে দিতে বলে আরেকজনের নাম্বারে কল লাগায়। রাত প্রায় 8টা। সারি সারি বাস দাঁড়িয়ে আছে স্টেশনের জায়গা জুড়ে। সদ্য গ্রিন লাইন কাউন্টার গিয়ে বলল, সিলেটের জাফলংয়ে যাব, 2টো টিকিট লাগবে। সদ্যর পাশেই চুড়িদার পরিহিত একটি মেয়ে সদ্যর দিকে মুখ করে সহসাই বলে উঠল, আপনি অন্য কোনো পরিবহন থেকে যান, কারণ আমি নিচ্ছি 2টো সিট, অলরেডি বুকও করে ফেলেছি। সদ্য নিজ খেয়ালে ছিল বলে আশেপাশে কে আছে না আছে তা খেয়াল করার প্রয়োজন বোধ করেনি। তবে ঝাঁঝালো মেয়েলি কণ্ঠ কানে যেতেই পাশে তাকাতে বাধ্য হলো। তাকিয়ে যেন খুব বড়সড়ভাবে আহত হলো সে। গাঢ় কাজল টানা চোখ, নাকে স্টোনের নথ, উঁচু করে ঝুঁটি বাঁধা, পাতা শেপের পাতলা লম্বা কানের দুল বরাবর মুখের সাথে বাড়ি খাচ্ছে মেয়েটির। সব থেকে বেশি নজর কাড়ে ঘন মেঘের ন্যায় চোখ দুটো। সদ্যর কাছে সেই চোখ যেন অতীব অসাধারণ কোনো দ্বীপের মতো ঠেকছে, যার গভীরতায় একটু একটু করে তলিয়ে জোগাড়। মেয়েটি কি চোখগুলোকে লুকিয়ে রাখতে পারে না? সদ্যর এভাবে পলকহীন চেয়ে থাকা মেয়েটির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে কেউ তাকায়? মেয়েটি তার হাত সদ্যর হাতের সামনে ওপর নিচ করতেই সদ্য ভাবনার মায়া কাটিয়ে বাস্তবে ফিরে। সঙ্গে সঙ্গে সদ্যর টনক নড়ে, তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়। মেয়েটি বলল, আপনি কি কানে বধির, নাকি কান গ্যাসের চুলায় রেখে এসেছেন? সদ্য বিব্রত বোধ করলো মেয়েটির কথায়। আমতা আমতা করে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো কোথায় ছিলাম আমি? আপনি কোথায় ছিলেন তা আমি কিভাবে বলবো? আশ্চর্য! আমি আপনার আগে টিকিট বুক করেছি, তাই আমি সংগ্রহ করব। আপনি অন্য কোনো পরিবহন থেকে যান। সদ্য কপাল ঘুচিয়ে দুহাত বুকের সাথে বেঁধে বলল, তাই নাকি? কিন্তু ম্যাম, বাসের সিট মোটে 2টো নয় যে আপনি আমার সাথে টিকিট নিয়ে কাড়াকাড়ি করবেন। আপনার অবগতির জন্য বলছি, বাসের সিট 53টি, আমি যতটা জানি। কি ভাইয়া, টিকিট কাউন্টারে
বসে থাকা লোকটির উদ্দেশ্যে বলল। কাউন্টারের লোকটি তৎক্ষণাৎ বলে উঠলেন, সরি ভাইয়া, পুরো বাস বুকিং হয়ে গিয়েছে, মাত্র 2টো টিকিট অবশিষ্ট রয়েছে। আপনি ঝগড়া না করে ম্যামকে টিকিট নিতে দিন, যেহেতু উনি আগে বলেছেন। সদ্য বলল, কিন্তু আমার যে ইমিডিয়েটলি টিকিট লাগবে, ওই ম্যামেরও লাগবে। আমরা দুঃখিত, আপনি অন্য কোথাও দেখেন। সেটা বুঝলাম, বাট অন্য বাস তো আরও 3 ঘন্টা পরের, আমার অত সময় নেই বসে থাকার। মেয়েটি এবার আর নিজেকে সংযত রাখতে পারল না, কর্কশ কণ্ঠে ছুড়ে বলল, তো আমি কি করব? আমারও খুব আর্জেন্ট কাজ রয়েছে। আর কাউন্টার ভাইয়া তো বললই আমাকে টিকিট দেবে, সুতরাং আপনি ঝামেলা না করে অন্য পথ দেখুন। আমি চাই না যাত্রাপথে কোনো প্রকার বাধা সৃষ্টি হোক। সদ্য অত্যন্ত বিনয়ের সাথে বলল, আপনি কি কারো সাথে যাচ্ছেন? আই মিন, কেউ কি আছে আপনার সঙ্গে? না, আমি একাই যাচ্ছি, আর 2টো ছিটই আমার লাগবে, তাই শেয়ার করার প্রশ্নই জাগে না। সদ্যর সব রাস্তা যেন বন্ধ হয়ে আসলো মুহূর্তেই। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি পুরো রাস্তা দাঁড়িয়ে যাব, সিটে বসবো না, তাও রিকোয়েস্টলি রাখুন। না মানে না, আমার 2টো ছিটই লাগবে। এতটা বলে মুখ ফিরিয়ে নিল মেয়েটি। সেই মুহূর্তেই সদ্যর ফোনে টুংটাং ধ্বনি বেজে উঠল। সদ্য ব্যস্ত হয়ে ফোন চেক করে দেখল তার মেসেঞ্জারে ছবি এসেছে। ছবিটা চেক করতেই বজ্রপাতের ন্যায় চমকে উঠল। একবার ছবিটির দিকে তাকাইতো, আরেকবার সামনের নীল রঙের চুড়িদার পরা মেয়েটির দিকে। মেয়েটির মাথা এবার ভালো করে চাড়া দিয়ে ওঠে। আপনি আদৌ সুস্থ মানুষ কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আপনি বাসের টিকিট না কেটে হাসপাতালে বেডের টিকিট কাটুন গিয়ে, এভাবে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনেও। সদ্য মাস্কের আড়ালে ঠোঁট চেপে হাসলেন, কৌতুক করে বললেন, আমার হসপিটালের টিকিট কাটতে কোনো সমস্যা নেই মিস রোজি। অচেনা এক পুরুষের মুখে নিজের নাম শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রোজি। আশ্চর্যায়িত হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার নাম কি করে জানলেন? কে আপনি? সদ্য মুখের মাস্ক সরালো না, কিছুই বলল না, মুচকি হাসলো। রোজি সদ্যর মুখ দেখা মাত্র চোখ দুটো অস্বাভাবিক মাত্রায় বড় করে বলল, স্যার আপনি। আমি দুঃখিত, আসলে মাস্ক পরে থাকায় চিনতে পারিনি আপনাকে, তাই কিছু মনে না করে আমার মিসবিহেভিয়ারের জন্য আমাকে মাফ করে দিন, বলেই দুহাত জোর করলো রোজি। সদ্য পুনরায় মাস্ক পরে কাউন্টারে বসে থাকা লোকটির উদ্দেশ্যে বলল, তাহলে ম্যামকে তার টিকিট বুঝিয়ে দিন, আমি বিল পে করে দিচ্ছি। রোজি ব্যস্ত হয়ে বলল, সরি স্যার, আমি বিল দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর আপনি আমার বদলে চলে যান, আমি সৌদিয়া পরিবহন থেকে চলে যেতে পারবো। তাহলে তো ভারী অন্যায় হয়ে যাবে আপনার সাথে মিস রোজি। এর থেকে বরং আমরা শেয়ার করে যাই। একই জায়গায় যখন যাচ্ছি আলাদা কেন যাব? যখন যাওয়ার ব্যবস্থা হয়েছে, তবে আপনার প্রবলেম হলে আমি দাঁড়িয়ে যাব, তবুও মানা করবেন না, কারণ আপনি নিজেও জানেন আমাদের দুজনেরই জাফলং যাওয়াটা খুব জরুরি। জি স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমার সমস্যা নেই, পারলে মাফ করবেন আমায়। সদ্য হাতের ঘড়িটির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, ইটস ওকে, তো চলুন বাসে গিয়ে বসি, প্রায় মিনিট 20-এর মতো সময় আছে,
এরই মধ্যে বাস ছেড়ে দেবে। নিজেদের সিট বুঝে নিয়ে বসে পড়ে সদ্য ও রোজি। রোজি জানলার পাশের সিটে বসেছে। বাস ছাড়লে এসি অন হবে এই ভেবে রোজি জানালা খুলে দিল। তারপর স্বস্তির দম ছেড়ে বলল, স্যার আপনি প্রাইভেট গাড়ি করে কেন আসেননি? সদ্য মাস্ক ক্যাপ খুলে চুল ঠিক করতে করতে বলল, কবুলবলা থেকে বেঁচে ফিরেছি এটাই অনেক। তাছাড়া আমি সাধারণভাবে আসতে চেয়েছি যাতে সন্দেহর উৎপত্তি না হয়। আর আপনি? সদ্য একই প্রশ্ন রোজিকেও করল। আমিও এই ভেবে বাসে করে যাচ্ছি, কিন্তু কবুল বলা ব্যাপারটা বুঝলাম না স্যার। কবুল কেন বলবেন আপনি? সদ্য অট্ট হাসিতে ফেটে পড়ে। এমনভাবে হাসছে যেন রোজি খুব মজার কিছু জিজ্ঞেস করে ফেলেছে। সদ্যের হাসির কারণ রোজির বোধগম্য হয়ে উঠছে না। সে জিজ্ঞাসুক চোখে পুনরায় প্রশ্ন করে, স্যার আপনি হাসছেন কেন? সব ক্লিয়ার করে বলুন। কিসের কবুল? কবুল মানে বোঝেন না? বিয়ের সময় 5টা লোকের সামনে ছেলে ও মেয়ে যে কথাটি বলে, স্বামী স্ত্রীর সম্পর্কে বন্দী হয়, সেই কবুল, অর্থাৎ বিয়ের মহামন্ত্র। রোজি এমনিতেই বুঝতে পারছে না কবুলের বিষয়টি, তার উপর সদ্যর হেয়ালি করা কথা, সব মিলিয়ে রোজির প্রচণ্ডভাবে রাগ হচ্ছে। তবুও সে তা প্রকাশ করতে পারবে না, তার কারণ সদ্য তার সিনিয়র অফিসার। রোজি যথাসম্ভব রাগ চেপে বলল, স্যার সেটা আমি জানি, তবে আপনার সাথে কবুলের কি সম্পর্ক? আপনি বিয়ে করেছেন। বিয়ে? সেটা থেকেই তো পালিয়ে আসলাম, সোজাসাপটা উত্তর দিল সদ্য। রোজি হকচকিত হয়ে গেল শুনে, বিস্মিত ভাব নিয়ে বলল, বিয়ে ছিল আজ আপনার? পালিয়ে এসেছেন? জি, পালিয়ে এসেছি। মমের ফ্রেন্ডের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, তবে আজ যখন এসএসআর মিশনটা সম্পর্কে বললেন, ঠিক তখনই প্ল্যান বানিয়ে ফেলে পালানোর। যদিও স্যার অপশন দিয়েছিলেন, তিনি বলেছেন আপনি যদি না চান তাহলে অন্য একজনকে কাজটা হ্যান্ডেল ওভার করে দিবে। আমি যখন এই কেসের দায়িত্ব নিয়েছি সেহেতু অন্য একজনের হাতে এত সহজে আমার কেসটা সঁপে দিতে পারি না, নেভার এভার। তাই স্যারকে নিশ্চয়তা দিয়ে বলে আমি যাব, তবে আমার মনে হয়নি জাফলং থেকে শীঘ্রই ফিরব বলে, তাই এত সব করা। মানে স্যার, আপনি ইচ্ছে করে একটা মেয়ের জীবন নষ্ট করলেন, তা কি ঠিক হয়েছে? মেয়েটার ফ্যামিলির কি অবস্থা হয়েছে একটাবার ভেবেছেন? তারা এখনো নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়েছে। সবার কথা বাদ দিলাম, মেয়েটার কথা তো একবার ভাবতে পারতেন। তাছাড়া আপনার মায়ের বন্ধুর মেয়ে, আপনার মান সম্মানের কথাটা অন্তত ভাবা উচিত ছিল। আপনি বিয়েটা করে তারপর আসতেন। সবাই যেহেতু জানে আপনি একজন সিআইডি অফিসার, সেহেতু ব্যাপারটা বুঝতে তাদের অসুবিধে হতো বলে মনে হচ্ছে না। সদ্য পায়ের উপর পা তুলে আয়েশ করে সিটে হেলান দিয়ে বসে ঠোঁট বাঁকিয়ে হাসল। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার ধারণা আমি 7-5 না ভেবেই এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললাম? তাহলে স্যার, আমি সবার কথা চিন্তা করেই কাজে নেমেছি। ওই মেয়েটা কান্না করার বদলে হাসছে আমি শিওর। মন ভরে দোয়াও করছে নিশ্চয়ই। হয়তো বলছে আমার মতো ভালো একটা মানুষের মঙ্গল হোক, কারণ আমি তো তার ইচ্ছেটাই পূরণ করেছি। স্যার, আমি না সত্যি আপনার কথার আগামাথা কিছুই ধরতে পারছি না। আপনি কাইন্ডলি একটা একটা করে সব বলবেন।
সোজা একটা হিসেব। মেয়েটির একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল। বিয়ের 1 সপ্তাহ আগে মেয়েটি আমায় একটা কফি শপে ডাকে। আমিও সময় বের করে চলে যাই। সেখানে মেয়েটির সঙ্গে তার প্রেমিকও উপস্থিত ছিল। তারপর কথা নেই বার্তা নেই, দুজনে আচমকাই আমার 2 পা জড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু আমি তাদের আশ্বস্ত করতে পারিনি, যেহেতু আমার মম স্ট্রোকড একজন পার্সন। তার কথায় আমাকে উঠতে বসতে হয়। আমি তো সেদিন তাদের কোনো আশা না দিয়েই চলে আসি কফি শপ থেকে। তারপরেও ছেলেটি আমাকে বারবার ফোন দিয়ে কান্নাকাটি করতো মেয়েটির জন্য। আমার খারাপ লাগতো ঠিকই, তবে কিছু করার মতো অবস্থা ছিল না। তাছাড়া ভাগ্য বলে একটা বিষয় জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে। তাই তো সব কিছু হতে যাচ্ছিল এক, আর হয়ে গেল আরেক। বাস বেশ কিছুক্ষণ হলো ছেড়েছে, তবে রোজি সত্যর কথা এতটা নিমগ্ন হয়ে শুনছে যে তার খেয়ালই নেই যে বাস চলছে। সে গভীর মনোযোগ দিয়ে শুধু শুনেই গেল। কিছু সময় পর মাথা নাড়িয়ে বলল, তাহলে আপনি ভুল কিছুই করেননি। তবে মেয়েটার বদনাম তো হলোই, এটা তো মুছে ফেলা যাবে না। তাছাড়া মেয়েটার পছন্দের ছেলের সাথেই তার বিয়ে হবে, এটারও তো কোনো গ্যারান্টি নেই। এটার ব্যবস্থাও আমি করে ফেলেছি। কিছুক্ষণ আগে ছেলেটাকে ফোনে বলে দিয়েছি টোপর মাথায় মেয়েটির বাড়ি হাজির হওয়ার জন্য। মেয়েটাকে এই বিপদ থেকে বাঁচানো ও নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়া সব দায়িত্ব তার। ছেলেটাও এক কথায় রাজি হলো। তারপর গিয়ে আমি শান্ত হলাম। নইলে কারো সম্মানহানি হোক, এমন কাজ আমি কখনো কল্পনাও করতে পারি না। আমার মম আমাকে সেই শিক্ষা দেয়নি, বুঝেছেন মিস রোজি? রোজি কিঞ্চিত হেসে বলল, চমৎকার স্যার, এভাবেই আমাদের মিশনটাও সফলভাবে সম্পূর্ণ হোক এই দোয়াই করি। কিন্তু আপনি শুধু মায়ের কথাই কেন বলছেন? আপনার বাবার কথাও শুনি। সদ্য দীর্ঘশ্বাস ছাড়েন, বিষণ্ণ স্বরে বললেন, 5 বছর হলো ড্যাড নেই আমাদের মাঝে। সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি খুব ভালোবাসার একজন মানুষ ছিলেন আমার লাইফের। চলে গেলেন নিজ স্বার্থ নিয়ে। ওপস, আমি দুঃখিত স্যার। তবে যে চলে যাওয়ার সে তো যাবেই, কিন্তু সেটা স্বাভাবিক মৃত্যু হলে মানা যায়, যেমন রোগে ভুগে বা আকস্মিক স্ট্রোক হলে। তবে দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে খুবই কষ্ট হয়, বিশেষ করে কারো দ্বারা খুন হলে তো তা মেনে নেওয়া অসম্ভব। এটা কখনোই মেনে নেওয়ার যোগ্য না, কারণ এভাবে মৃত্যু না হলে আপন কেউ হয়তো আরও কিছুদিন আমাদের মাঝে থাকতে পারত। রোজির চোখের কোণে পানি জমা হলো। রোজি ব্যস্ত হয়ে তা আড়াল করার প্রচেষ্টায় প্রসঙ্গ পাল্টে বলল, স্যার আমি কিন্তু নতুন, কাজের এক্সপিরিয়েন্স নেই। প্রথম মিশন, খুব বড় মাপের কেস, তাও আবার আপনার মতো এত বড় একজন অফিসারের সাথে। আমি জানি না পারবো কিনা। আমার আগাম ভুলের জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী। তাহলে এটা তো ভারী ভাবান্তর একটা বিষয়। আমি আপনাকে শেখাবো নাকি কেসটায় ফোকাস করব? এসে স্যার তো বললেন আপনি ভীষণ সাহসী একজন নারী। হ্যাঁ, একবার তার বাচ্চাকে বাঁচিয়েছিলাম। ওনার মেয়ে তো আমার কাছে থেকেই ক্যারাটে শিখতো। একদিন হুট করেই ডাকাত দল এসে স্যারের মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, তবে আমার জন্য পারেনি। ওই সামান্য একটা সাহসিকতার পরিচয়ের ফলস্বরূপ তিনি এত বড় একটা মিশনের জন্য আমাকে যোগ্য মনে করবেন, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি চিরকৃতজ্ঞ তার প্রতি।
তার মানে আপনি ক্যারাটে মিস্ট্রেস? রোজি হেসে বলল, জি স্যার। ওকে, বাট কেস হ্যান্ডেল করার কৌশল অবলম্বন বা পূর্বানুমান পরিকল্পনা নিয়ে কোনো ধারণা আছে কি আপনার? প্রশিক্ষণ ব্যতীত কিভাবে আপনাকে একজন সিআইডি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলেন? এসে স্যার। স্যার, আমি এসব নিয়ে পড়াশোনা করেছি জাপান থেকে। বিখ্যাত কুংফু পান্ডায় মাস্টার থেকে কুংফু শিখেছি, মার্শালও জানি। চিন্তা করবেন না। তবে আমি নতুন বলে একটু নার্ভাস। সদ্য একটা ব্রো নাচিয়ে জিজ্ঞেস করলো, দ্যাটস নাইস। আপনার ফ্যামিলি কোথায় থাকেন? রোজি সদ্যর আকম্বিক প্রশ্নে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলেন। আবেগপ্রবণ হয়ে বললেন, কেউ নেই আমার। আমি একা, সম্পূর্ণ একা। সদ্যর কাছে রোজির ভাবভঙ্গি কিছুটা রহস্যময় লাগলো। তবুও সে বিষয়টা না ঘেঁটে অন্য প্রসঙ্গে গেল। বাস ছেড়ে দিয়েছে প্রায় আধ ঘন্টা হয়েছে। আমি একটু ঘুমাবো। আসলে বিয়ের ঝামেলায় এক মুহূর্তের জন্য হলেও চোখ লাগাতে পারিনি। ওকে স্যার, সমস্যা নেই। এমনিতে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। আর গিয়ে তো সোজা কাজে লেগে যেতে হবে। ঘুমানোর সময় নেই। আচ্ছা স্যার, আমাদের মিশনটার একটা বড় নাম দেওয়া দরকার। কি নাম দিলে মানাবে বলুন তো? আনমনে সদ্যর দিকে ভালো করে তাকায়। সদ্য মুখ ঘুমে তলিয়ে আস্তে করে নাক টানছে। তাই আর বাড়তি কথা না বলে রোজিও চোখ বুজে সিটে পিঠ এলিয়ে দেয়। সিলেট পৌঁছাতে ভোর 6টা বাজে। যাত্রীরা যে যার মতো নেমে গেছে। লোকজনের কোলাহল সৃষ্টি হতেই সদ্যর চোখ খুলে গেল। আশেপাশের লোকেদের নেমে যেতে দেখে সদ্য বুঝে গেল তারা পৌঁছে গিয়েছে। রোজি জানালার দিকে মুখ করে গুটিসুটি মেরে শুয়ে, তার বিন্দুমাত্র হেলদোল নেই। সদ্য সন্তর্পণে রোজিকে ডাক দিল, ওয়েক আপ মিস রোজি, আমরা চলে এসেছি। ডাকার সাথেই রোজি লাফিয়ে উঠে বসে, ঘুমকাতরে গলায় বলে, কি হয়েছে? আবারও বাস খারাপ হলো নাকি? এত প্যানিক হওয়ার মতো কিছুই হয়নি। আমরা চলে এসেছি। আর আমরা বাদে বাসের সবাই নেমে গিয়েছে। রোজি কিছুটা আশ্চর্য হলো, বলল, তাই তো? কার জন্য বসে আছেন আপনি? নামার ইচ্ছে নেই? নামতে হবে তো। রোজি ব্যস্ত হয়ে নিজেকে সহ ব্যাগপত্র গুছিয়ে নিল। সদ্য আহাম্মক হয়ে রোজির কাজ দেখল শুধু। ভাবছে, আমি ডাক দিয়ে তুললাম আর আমাকেই ঝাড়ি খেতে হলো। সদ্যর এভাবে তাকিয়ে থাকায় রোজি কপট রাগ নিয়ে বলল, স্যার, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? নামবেন না নাকি এই বাসে করেই আবার ঢাকায় যাওয়ার প্ল্যান? সদ্য হতবিহ্বল হয়ে বলল, ও সরি। সরি বলে কি হবে স্যার? আপনি নিজেও নামছেন না, আমাকেও দাঁড় করিয়ে রেখেছেন। সদ্য এবার সজাগ হয়ে বলল, ওহ নো, আমি খেয়ালই করিনি। হ্যাঁ, চলুন। ভোরের স্নিগ্ধ আবহাওয়া ও নিস্তব্ধতায় আর মোড়া ভেঙে প্রশান্তিকর হাসির সাথে পান খোলা নিঃশ্বাস নিল রোজি। আশেপাশে তাকিয়ে কিছু মানুষের পর্যবেক্ষণ করতে করতে বলল, স্যার, আমরা এখন কোথায় যাব? ডিরেক্ট জাফলং। জবাবে সদ্য বলল, না, এখন আমরা রিসোর্টে যাব। সেখান থেকে ফ্রেশ হয়ে তারপর বের হব। আপনি এখনই যেতে চাচ্ছেন নাকি? এত এনার্জি? আপনি গেলে যেতে তো হবেই, তবে ফ্রেশ হয়ে একেবারে কাজে নামা ভালো। দীর্ঘ সময় বাসে বসে থাকতে থাকতে আমার পা ফুলে উঠেছে।
সামান্য একটু বসে থেকেই পা ফুলে উঠেছে। আর আপনি নাকি দেশের সবচেয়ে শক্তিশালী ও মাস্টার মাইন্ড এবং মোস্ট ওয়ান্টেড আসামি গ্যাংস্টার জেকের সন্ধানে বেরিয়েছেন। আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে আপনার যোগ্যতা নিয়ে। রোজি ভেতরে ভেতরে অনেক কিছু বললেও তা মুখে প্রকাশ করার দুঃসাহস দেখাতে পারল না। তবুও সে মুখ বুজে অপমান সহ্য করতে পারবে না এই ভেবে বলেই ফেলল, স্যার সময় বলে দেবে সেটা। আর আমি কথায় না কাজে বিশ্বাসী। যাই হোক, কখন বের হতে হবে এ নিয়ে এসে স্যার কিছু বলেছেন কি? না, আমি বাসে চড়েই সিম এয়ারপ্লেন মোডে রেখেছিলাম। তাছাড়া আমি আগে থেকে যাবতীয় সব ইনফরমেশন কালেক্ট করে এবং প্ল্যান বানিয়ে বেরিয়েছি। ওকে স্যার, কিন্তু স্যার আমরা রিসোর্ট অবধি কি পায়ে হেঁটে যাব? না, আপনি বললে আমি পায়ে হেঁটেই যেতে পারবো। এমনকি হেঁটে হেঁটে জাফলং পর্যন্ত যেতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। সদ্য রোজির মুখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো, বলল, আপনাকে এত কষ্ট করতে হবে না মিস রোজি। আমি ততটাও খারাপ নই যে একজন অসহায় পা ফোলা নারীকে হাঁটিয়ে হাঁটিয়ে 60 কিলোমিটার পথ অতিক্রম করব। আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে ভালো একটা হোটেল বা রিসোর্টে গিয়ে উঠব। সত্যর কথায় রোজির মুখের ভয়টা যেন নিমিষেই দূর হলো। সে হাসি মুখে বলে, কোন রিসোর্ট বা হোটেলে থাকার জন্য ভালো হবে স্যার? আপনি কি কিছু চেনেন? সদ্য সচল পায়ে বলল, এখানে সিলেট শহরের দরগা গেট থেকে আম্বরখানা, তালতলা, লামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে এবং ভালো সার্ভিসের হোটেলগুলোর মধ্যে আছে হোটেল হোলি গেট, হোলি ইন, লা ভিস্তা, হোটেল পানসি ইন, হোটেল মোস্টো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, নিউভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড ইত্যাদি। লাক্সারি রিসোর্টও হোটেলের মধ্যে আছে রেশ ভিউ হোটেল, নাজিমগড় রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস প্রমুখ। আপনি বলুন কোথায় যাবেন? স্যার আপনি বলুন কোথায় গেলে ভালো হবে। আপনি যেখানে যাবেন আমিও বিনা শর্তে সেখানেই যাব। আমি কিছুই জানি না ভালো করে। আমাদের জন্য হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বুক করাটা সুবিধাজনক, কারণ ওই হোটেল থেকেই কমিশনার ইকবাল শাহরিয়ারের ফুল ফ্যামিলির ডেড বডি পাওয়া যায়। আমরা সেখান থেকে কিছু ক্লু পেতে পারি মুখোশধারী সেই গ্যাংস্টারের সম্পর্কে। আপনি কি বলেন মিস রোজি? রোজি বিড়বিড় করে বলল, আগে থেকে যখন ওই হোটেলটাই ঠিক করে রেখেছিলেন তাহলে এত বকবক করার কি দরকার ছিল? সোজা ওইটার নাম বললেই তো হতো। অদ্ভুত প্রাণী তো। আপনি কি কিছু বলছেন মিস রোজি? সদ্যর কথা প্রশ্নে থতমত খেয়ে গেল রোজি। মেকি হাসি দিয়ে বলল, না স্যার, আমি বলছিলাম ট্যাক্সি তো পাচ্ছি না আমরা, অন্য কিছু নিন, রিক্সা বা অটোরিক্সা, ভ্যান ট্যান হলেও চলবে। সদ্য রোজির পায়ের দিকে তাকিয়ে দেখল সত্যিই বেশ কায়দা মতো ফুলে আছে রোজির পা দুটো। সদ্য রাস্তার পাশে একটা সিএনজি দেখে রিজার্ভ নিয়ে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে পৌঁছে গেল। সেখানে তারা নিজেদের আসল পরিচয় দিয়েই আলাদা দুটো রুম বুক করে। সদ্য আর রোজি পাশাপাশি রুম নিয়েছে। সদ্য রোজিকে 2 ঘন্টার মধ্যে তৈরি থাকতে বলে নিজ রুমে যায়। সাথে সময় বের করে তার মায়ের সাথে কথা বলে সব কিছু জানিয়ে দিল। পুরো উদ্যমে জাফলংয়ের জন্য বেরিয়ে পড়ে সদ্য রোজি। সুবিধার জন্য মাইক্রোবাস রিজার্ভ নিয়েছে তারা। দুজনেই
জানালার দুই প্রান্তে বসা, মাঝে বিশাল দূরত্ব। সদ্য আগে থেকেই গাড়ির মধ্যে কোনোরূপ আলোচনা করতে নিষেধ করে দিয়েছিল রোজিকে। দুইজনই নিশ্চুপ, সদ্য ফোনের মধ্যে গভীরভাবে মনোযোগী। ফলে রোজি কিছু জিজ্ঞেস করতে গিয়েও পেরে উঠছে না। আশায় আছে পৌঁছানোর। কিছুক্ষণ পর পিনপতন নীরবতা ভেঙে রোজি জিজ্ঞেস করেই বসে, স্যার, আপনার মায়ের সাথে কথা বলেছিলেন? সদ্য ঘাড় কিঞ্চিত বাঁকালো, নিস্তেজ গলায় বলল, বলেছি। ভালো করেছেন। আর ওই মেয়েটার খোঁজ পেয়েছেন? বিয়ে কি হয়েছে ছেলেটার সাথে? হ্যাঁ, হয়েছে। সদ্য দু কথায় উত্তর দিয়ে আবারও নিজ ধ্যানে নিবিষ্ট হয়। রোজের কাছে বিষয়টা তেমন ভালো ঠেকল না। মনে হলো সদ্য যেন তার সাথে কথা বলতে চায় না। এই ভাবনা থেকে বাকি সব প্রশ্ন ঢোকের সঙ্গে গিলে খেল। জাফলংয়ের সদর দরজার সামনে মাইক্রোবাসটি অলসভাবে থামল। রোজি গেইটের দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে মনে মনে সাইনবোর্ডের লেখাগুলো পড়ে হ্যান্ডব্যাগটি কাঁধে তুলে দরজা খুলবে কি তার আগেই সদ্য খুলে ফেলল। সঙ্গে সঙ্গে বলল, নামুন। আপনি সব কাজে এত ধীরু কেন মিস রোজি? রোজি অর্বাচীন বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সদ্যর দিকে। মাঝে মাঝে সদ্যর ঠেক দিয়ে বলা কথার জবাব ঠিক কেমনভাবে দেওয়া দরকার তা চটজলদি ভেবে পায় না রোজি। সে কথা কাটাকাটি পছন্দ করে না বিধায় কোনো প্রকার না করে গাড়ি থেকে নামল। প্রকৃতির কন্যা জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্ভুক্ত একটি পর্যটন স্থল। এটি সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে মারি নদীর পাশে অবস্থিত। এখানে পাহাড় ও নদীর সম্মেলন বলে এই এলাকা বাংলাদেশের একটি অন্যতম পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্যে ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নামই হলো জাফলং। হিমালয় থেকে চিষ্টিমারি নদী এখানে প্রচুর পরিমাণে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে। এটি সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস, এই দুটি কারণে জাফলং এর খ্যাতি ছড়িয়ে রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের দুর্লভ সৌন্দর্যের দেখা মিলবে এখানে। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খোলা জাফলংকে করেছে অনন্য। পিয়াইন নদীর প্রবাহিত অনাবিল নির্মল স্বচ্ছ পানির পাশ ঘেঁষে অতি স্বর্ণপর্ণে পাথরের উপর দিয়ে হেঁটে চলছে সদ্য রোজি। আসামের ওমগড় নদী থেকে পিয়াইন নদীর উৎপত্তি। সদ্য দিক বেদিক দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে দ্রুতগামী সদ্যর সাথে রোজি পা মিলিয়ে পারছে না। সেও পায়ের গতি বাড়িয়ে সদ্যর নাগালে পৌঁছে বারদই গলা খাকারি দিয়ে বলল, স্যার, এত দ্রুত হাঁটলে কিছুই তো ভালো করে উপভোগ করতে পারবো না। একটু ধীরে হাঁটুন না। সদ্যর মুখের গম্ভীর চাহনি মুহূর্তেই তুখর হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে উগ্র কণ্ঠে বলল, আমরা এখানে ঘুরতে আসিনি মিস রোজি। আপনি জানেন না আমরা কেন এসেছি? তারপরেও এই কথাটি কিভাবে বলতে পারলেন আপনি? আপনাকে কি
বিলাসিতা করার জন্য এখানে পাঠানো হয়েছে, সেটাই ভেবে থাকলে যা ইচ্ছে তাই করুন। গিয়ে আমি কিছুই বলবো না, বরং আমি এই মুহূর্তে আপনাকে চাকরি থেকে ফায়ার করলাম। কমিশনার স্যার যে আপনার মতো একজন বিলাসীয়, অলস এবং অভিজ্ঞতাহীন মহিলাকে এত ইম্পর্ট্যান্ট একটা মিশনে অ্যালাউ করলো, আমি তাই ভাবে পাচ্ছি না। আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান। বেশ কড়াভাবেই কথাগুলো বলে সামনের দিকে তাকালো সদ্য। রোজি কিছু না বলে আচমকাই উল্টো দিকে হাঁটতে শুরু করে। সদ্য কয়েকবার ডাকার পরেও রোজি ঘুরে তাকায় না। সদ্য আর না ডেকে সামনের দিকে অগ্রসর হলো। প্রায় ঘন্টাখানেকের মধ্যে সদ্যর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রোজির কণ্ঠস্বর কানে এলো। রোজির কণ্ঠ শুনে বুঝলো সে বড় কোনো বিপদে আছে। সদ্য দৌড়ে গেল বাংলাদেশ ও ভারত বর্ডারের কাছে। সেখানে কালো মাস্ক পরা দুটো লোককে মাটিতে গড়াগড়ি খেতে দেখে সদ্য উৎসুক, ভয়ার্ত এলোমেলো চোখে আশেপাশে তাকাতে তাকাতে উচ্চ কণ্ঠে মিস রোজি বলে ডাক দিয়ে উঠল। হঠাৎই পেছন থেকে শুনতে পেল, স্যার আমি পিছনে। সদ্য পেছনে ঘুরতেই একজন বোরকা পরিহিত পুরুষের সঙ্গে রোজিকে দেখতে পায়। লোকটি ঘন ঘন শ্বাস নিচ্ছে, তার কপাল গড়িয়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে। তার হাত দুটো পেছন থেকে রোজি এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে লোকটি হাজার ছোটাছুটি করেও ছাড়তে পারছে না। সদ্য কয়েক কদম এগিয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন মিস রোজি? রোজি হাঁপাতে হাঁপাতে বলল, জি স্যার, তবে আরেকজনকে ধরতে পারিনি। তাকে এই তিনজন পালাতে সাহায্য করেছে। কোনো লাভ হলো না মিস রোজি। যার মাধ্যমে জেগে অবধি পৌঁছাতে পারতাম সেই পালিয়ে গেল। এদের থেকে তো কিছুই জানা গেল না। যা বুঝলাম এদের কেবল আজকের জন্য ভাড়া করা হয়েছে আইজিপি সীমান্ত সাহেবের পুরো ফ্যামিলির উপর নজরদারি করার জন্য। কথাটার সাথে বড় এক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন সদ্য। একটি শুভ্র রঙের বেঞ্চের কোণে হাত ভাঁজ করে কপালের সাথে ঠেকিয়ে ভারাক্রান্ত মনে বসে রোজি। উদাসীনতা তার চোখে মুখে আছড়ে পড়ছে। রোজি সহসায় মাথা ঝামটা মারল, নৈরাশ্য মনে বলল, স্যার আমি প্রথমে সেই পলাতক লোকটাকেই ধরেছিলাম, তারপর কোত্থেকে ওই বাকি তিনজন লোক চলে আসলো বুঝতেই পারিনি। তাদের সাথে লড়তে গিয়েই পালাতে সফল হয় সেই লোকটি। আপনি কি সামান্য পরিমাণ হলেও তার চেহারা দেখেননি মিস রোজি? না স্যার, সেও বোরখা পরা ছিল। আমি তার হাতের কবজি চেপে ধরেছিলাম মাত্র। ঠিক তখনই বাকি তিনজন আমার উপর অ্যাটাক করে বসে। এই সুযোগে পালিয়ে যায় সেই অজানা লোকটি। সেই মুহূর্তে আমার কিছুই করার ছিল না স্যার। আপনি ঠিক বলেছেন মিস রোজি, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু সেই বোরখা পরা অজানা মানুষটি আসলেই কি কোনো পুরুষ ছিল নাকি মহিলা? রোজি কিঞ্চিত চমকালো, পরক্ষণেই বলল, না স্যার, তা কি করে হবে? আপনি দেখলেন না আরেকজনও বোরখা পরা ছিল? আর সে যেহেতু ছেলে, পলাতকও সেও কোনো ছেলেই হবে। তবে ভীষণ চালাক সে। সামান্য পরিমাণ নড়চড় করেনি, এমনকি মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত করেনি। আমি তার মুখ থেকে মেকআপ সরাবো কি আমার হাতে স্টিক দিয়ে আঘাত করা হয়? আপনি ঠিক বলেছেন, দুজন বোরখা পরে এসেছে আর দুজন সাধারণভাবে, আর তারা প্রত্যেকেই ছেলে। কিন্তু মিস রোজি, আপনি তাকে সন্দেহ কি করে করলেন? কিভাবে বুঝলেন তারা সন্দেহবাদী? রোজি
ছোট করে নিঃশ্বাস ত্যাগ করলো, বলল, আপনি যখন আমাকে তাড়িয়ে দিলেন তখন আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি রাগ করে হাঁটতে হাঁটতে বর্ডারের কাছে চলে যাই, আর তখন দুজন ব্যক্তিকে দেখতে পাই। আমি তাদের সন্দেহ করতাম না যদি ওই বোরখা পরা লোকটার মুখ না দেখতাম। তিনি মুখের মেকআপ মাথায় তুলে রেখেছিলেন, আর এটাই ছিল তার ভুল আমার জন্য সুবিধা। একজন পুরুষ বোরকা পরবে, এটাই ছিল মুখ্য ভাবান্তর বিষয়। আমি আড়ালে লুকিয়ে বেশ কিছুক্ষণ তাদের অনুসরণ করি। তারা কি বলছে না তা আমার কান অবধি পৌঁছায়নি, কারণ আমি তাদের থেকে অনেকটা দূরে ছিলাম। সেই জায়গাটা ছিল শুনশান ও খোলামেলা, ফলে আমি যে কোথাও গিয়ে লুকাবো তার উপায় ছিল না। তার কিছুক্ষণ পর একটি লোক এসে কি যেন বলে চলে যায়। আমি এবার সেই লোকটার পিছু নেই। একটা আইজিপি সীমান্ত সাহেব ও তার ফ্যামিলি যেখানে ছিল ঠিক তাদের কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। সীমান্ত সাহেবের পাশে আপনিও ছিলেন। লোকটা যেখানে দাঁড়ায় ঠিক সেখানে আরেকজন বোরখা পরা লোককে দেখলাম। তারা একে অপরের সাথে কিছু বলাবলি করছিল। আমি তখন বুঝতে পারলাম এনাকে আটক করলেই কিছু না কিছু জানা যাবে। তখনই বোরকা পরা লোকটা আবারও একা হলো। আমি বললাম, এটাই ঠিক সময়। আমি গিয়ে তার হাত চেপে ধরলাম। তারপর সব জানেনি। আমি ব্যর্থ স্যার, আমি সত্যিই অলস, অভিজ্ঞতাহীন একজন নারী। আমাকে ক্রাইম ব্রাঞ্চের সাথে যুক্ত করে ইয়েসে স্যার, ভুল সিদ্ধান্তই নিয়েছেন। এতক্ষণ সদ্য খুব মনোযোগ দিয়ে রোজির কথা শুনছিল, এবার বলল, এসে স্যার, ভুল করেননি। ভুল করেছি আমি, না জেনে আপনাকে অনেক কিছু বলেছি যা আপনাকে আঘাত করেছে। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। তবে আপনি আমাকে যদি তখনই ফোন দিয়ে সব বলে দিতেন তাহলে আজ চারজনই আটক হতো। রোজি ভেংচি কেটে বলল, আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন, আমাকে অযোগ্য ভেবে চাকরি থেকে ফায়ার করলেন, আর আমি কিনা আপনার সাহায্য নিতাম? মোটেও না। আমার যথেষ্ট সেলফ রেসপেক্ট রয়েছে। আমি নিজেকে যথেষ্ট পরিমাণে সম্মান করি, তাই বলা হয়নি। সদ্য মাথা চুলকাতে চুলকাতে রোজের থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। হাত দুটো সরান করে বেঞ্চের উপর রেখে শীতল কণ্ঠে বলল, আমি জানতাম না আপনি এত স্ট্রং একজন নারী। আমি ইমপ্রেসড। তবে আপনি যদি আরেকটু বুদ্ধি খাটিয়ে রাগকে দূরে ঠেলে আমাকে সবটা বলতেন তাহলে আজই জেকে নামক ব্যক্তি সম্পর্কে কিছু হলেও জানতে পারতাম। যাই হোক, এখন এটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু একটা প্রশ্ন, আপনি পুনরায় বর্ডারের কাছে কিভাবে এলেন? রোজি বলল, স্যার, ওরা আমার মুখ চেপে নিয়ে গিয়েছিল। ভেবেছিল আমি একজন অবলা মেয়ে, কিছুই করতে পারবো না তাদের। তিনটাকেই মেরে আধমরা বানিয়ে ফেলেছি। না পেরে ক্যারাটে, না জুডো, আর না কুংফু। ওদের মতো 100টা আসলেও আমার সাথে পারবে না। সদ্য বিস্মিতকরণ চাহনি নিয়ে বলল, তাই তাহলে তো আপনার সাথে একদিন ক্যারাটে করতে হয়। আমি কিন্তু ক্যারাটে চ্যাম্পিয়ন, তবে কুংফু পারি না। শেখাবেন কি? স্যার, আপনি আমার থেকে কুংফু শিখবেন। আপনি না, বর্তমানে ক্রাইম ব্রাঞ্চের একজন বিখ্যাত সিনিয়র অফিসার। আপনাকে আমি কিভাবে শেখাবো? তো আমি পারি না তাই শিখতে চাচ্ছি। যদিও আমি আপনাকে কুংফু করতে দেখিনি, তবুও আপনার বুদ্ধি ও সাহসিকতা নিয়ে পুরোপুরি আইডিয়া না হলেও ভালোই চিনলাম আপনাকে। মানতে হবে আপনি একজন মেয়ে হলেও অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে। রোজি মিষ্টি হাসলো, বলল, যাক, একটু হলেও আমার
প্রশংসা করলেন আপনি। আমি এমনিতে এত আপনার সম্পর্কে আগে থেকেই জানতাম, তবে সীমিত আকারে। জানেন, এসএ স্যার যখন আপনার সব ডিটেলস সহ আপনার সাথে কাজ করার অপরচুনিটি আমাকে দিলেন, তখন ভেবেছিলাম আপনিও এসএ স্যারের মতোই শান্ত স্বভাবের একজন মানুষ হবেন নিশ্চয়ই, আর আপনার সাথে ইজিলি মিশতে পারবো। তবে আমার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি তো খুব কড়া, একদম স্কুল কলেজের প্রিন্সিপালদের মতো। কাজ ছাড়া অন্য কিছুকে প্রায়োরিটি দেন না। রসকসীন, কাঠখোট্টা টাইপের লোক বলেই রোজি হাত দিয়ে মুখ চেপে ধরল সদ্য কঠোরতার সঙ্গে। বললেন, হয়েছে এসব, এখন বাদ দিয়ে কাজের কথায় ফিরুন। এত কথা কেন বলেন আপনি? যত কম কথা বলবেন তত মাইন্ড ফ্রেশ থাকবে, সাথে ভালো ভালো চিন্তা মাথায় আসবে, বুঝলেন? রোজি ভয়ার্ত চোখে মাথা নাড়ে, সাথে সাথে বিকট শব্দ তুলে সদ্যর ফোন বেজে উঠল। কমিশনার এসে ওরফে সানোয়ার আহমেদের কল। সদ্য রিসিভ করার কয়েক সেকেন্ডের ব্যবধানে ভুবন কাঁপানো শব্দ বলে উঠলেন, হোয়াট? সীমান্ত সাহেবের পুরো পরিবার কিডন্যাপ? সদ্যর কথায় রোজি চটজলদি বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি বললেন স্যার? সীমান্ত সাহেবের পুরো পরিবার কিডন্যাপ? সদ্য হাত জাগিয়ে রোজিকে কথা বলতে নিষেধ করে দিল। তিনি সানোয়ার আহমেদের সাথে কথা শেষ করে রোজিকে তাড়া দিয়ে বলল, স্যারের ফোন ট্র্যাক করতে হবে, এছাড়া তাদের কাছে পৌঁছানো অসম্ভব মিস রোজি। কিন্তু স্যার, এতগুলো গার্ড থাকা সত্ত্বেও কিভাবে তারা কিডন্যাপ হয়ে গেল? আপনি তো কিছুক্ষণ আগে অবধি ওনাদের কাছেই ছিলেন। সদ্য দু হাত দিয়ে নিজের চুল টেনে ধরল, আফসোস নিয়ে বলল, সব কিছু তাদের প্ল্যান মোতাবেক হয়েছে। এমনকি আপনার সাথে যা ঘটেছে এর সবই তাদের পূর্ব পরিকল্পিত। এতক্ষণ আমাদের এসবে বাঁধিয়ে রেখে আসল কাজ করেছে তারা। বোকা হয়ে গেলাম শিট। রোজি পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করল, আমি তো এটা বুঝতে পারছি না, এত কড়া নজরদারির পরেও কিভাবে অপহরণ করলো তারা? সদ্য বলল, গার্ডদের প্রত্যেককে মেরে আধমরা করে ফেলেছে। তারা পেরে ওঠেনি কিডন্যাপদের সাথে। তবে আমরা যত সময় নষ্ট করব ততই স্যারদের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আসবে। হারি আপ মিস রোজি। সদ্য সিলেটের শাহজালাল মাজারের সামনে গিয়ে জিপ থামায় রোজি, হাতে সদ্যের ফোন। আচমকা এভাবে জিপ থামানোয় রোজি খানিক চমকায়। বলল, স্যার, এখানকার লোকেশন তো ইঙ্গিত দিচ্ছে না। সীমান্ত স্যারের ফোন সামনে অথবা মাজারের ভেতরে নেই, তবে আশেপাশেই কোথাও আছে। কিন্তু আমি বুঝলাম না, আপনি এখানে কেন থামালেন? সদ্য রোজির হাত থেকে তার ফোন নিয়ে নিল, ফোনের দিকে তুখোড় দৃষ্টি চেয়ে বলল, এখন বাকিটা পথ আমাদের পায়ে হেঁটে যেতে হবে, না হলে খুঁজতে সুবিধা হবে। রোজি সম্মতি সূচক মাথা নাড়ল। দুজনে বাম দিকের রাস্তা ধরে দ্রুত পায়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে গাছপালায় ঘেরা এক জঙ্গলের মধ্যে ঢুকে যায়। জায়গাটি এতটাই নীরব যে কাকপক্ষীর আওয়াজ অবধি শোনা যাচ্ছে না। ঘন গাছপালা না থাকায় প্রকৃতির আলো পথ অতিক্রম করতে খুব সহজ হচ্ছে। সদ্য রোজির এক পর্যায়ে রোজি বলল, স্যার, এভাবে একসাথে হাঁটলে সময় বেশি লাগবে খুঁজতে। এর থেকে আমি আর আপনি আলাদা হয়ে ভিন্ন পথে খুঁজলে কাজটা সহজ হতো আমার মতে। সদ্য নারাজ হলো রোজির মতামতে। সে সোজাসাপটা উত্তর দিল, কোনো দরকার নেই, এত বাড়াবাড়ি করতে বলিনি আপনাকে।
আপনি একজন মেয়ে, আমি চাই না আপনার কোনো বিপদ হোক। সীমান্ত স্যারের ফোনের জিপিএস এখনো অন রয়েছে। পুলিশ ফোর্স আসছে, তারা হয়তো খুব নিকটে, যে কোনো সময় চলে আসবে। সো আপনি আমার সাথেই থাকবেন। স্যার, আপনি এখনো আমাকে দুর্বল ভাবছেন। আপনি মেয়ে শব্দটা কেন বারবার টানছেন? আমি কখনো ভাবি না যে আমি মেয়ে বলে পিছিয়ে থাকব। দয়া করে ছোট ভাববেন না মেয়ে জাতিকে। রোজের কথায় ছিল তেজ, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোভাব, যা সদ্যকে বাধ্য করল রোজির প্রস্তাবে রাজি করাতে। দুজনে আলাদাভাবে সজাগ চোখে ছুটে চলেছে এদিক সেদিক। প্রায় মিনিট 20-এর মাথায় সদ্য রোজি দুজনেই এক জায়গায় স্থির হলো। দুজনের মনে সন্দেহ প্রবল, সাথে আন্দাজ করা অবিশ্বাস্য ভয়। সদ্য রোজি একে অপরের দিকে অপলক্ষীনভাবে চেয়ে এগিয়ে যেতে লাগলো। সামনের দিকে একটা বটগাছের নিকটে গিয়ে থেমে যায় দুজনে। শুকনো পাতার কড়মড়ে শব্দ ব্যতীত অন্য কোনো শব্দের আনাগোনা নেই চারিদিকে। থম মারা পরিবেশে রোজি জোরে চিৎকার দিয়ে বলে উঠল, স্যার, রক্ত! হুশ, আমি দেখেছি। এই বলে সামনে রক্তমাখা চারটে বস্তার মধ্যে একটা বস্তার মুখ খুলল সদ্য। খুলতেই একটা কাটা মাথা ছিটকে পড়ে মাটিতে। সদ্যর হাতের সাদা গ্লাভসে জমাট বাঁধা রক্তের দলা মেখে যায়। এসব দৃশ্য দেখে রোজির চিৎকারের বেগ হয় গাঢ়। সেই চিৎকারের জোরে আশেপাশের কিছু পুলিশ ছুটে আসে। মাথাটা ছিল সীমান্ত সাহেবের স্ত্রীর। এক এক করে সবগুলো বস্তা খোলা হলো। সীমান্ত সাহেব সহ তার 2 সন্তানেরও একই অবস্থা। মাথা থেকে শরীর আলাদা। বারবার শুকনো রক্তের গন্ধ গিয়ে সকলের নাকে বাড়ি খাচ্ছে। লাশগুলো সার্চ করা হলো। সীমান্ত সাহেবের ছোট ছেলের হাতের ভাঁজে ছোট একটা চিরকুট ছাড়া কিছুই পাওয়া যায়নি। রোজির হাতে যেহেতু কোনো প্রকার ময়লা বা রক্ত নেই, সেহেতু চিরকুটটা রোজিকে পড়তে বলল সদ্য। রোজি কাপা হাতে চিরকুটের ভাঁজ খুলতেই বড় এক ধাক্কা খেল। এত কিছু দেখে কিছুটা ভয় পাচ্ছে রোজি। সব শব্দ যেন গলার কাছে এসে পাক খাচ্ছে তার। রোজি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিম্ন কণ্ঠে বলল, আমি জেকে বলছি। সুবিধার জন্য একটা ধাঁধা দিলাম, সেটার মাধ্যমে আমার পরবর্তী শিকার খুঁজে তাকে বাঁচাতে পারলে বাঁচাও। দেখি তোমাদের বুদ্ধি কতখানি। অ্যালবামের পাতা উল্টানোর সাথে সাথে অতীতগুলো ঝাঁকবাঁধা পাখিদের ন্যায় চোখের কিনারায় ভিড় জমালো রোজির। একই সাথে পানির স্রোত, শুকনো ঠোঁট ও এখন নরম চাহনির। রোজি যেন এই পৃথিবীর সবচেয়ে অসহায় কোনো এক ব্যক্তি, যার অসহায়ত্বের সঙ্গী হচ্ছে গভীর নিকষ কালো রাত। শব্দ নেই তার হাহাকারের, নেই অঙ্গভঙ্গি, শুধু আছে বুকে জমা বিভীষিকাময় কিছু স্মৃতির অধ্যায়। রোজি তার দর্শনেন্দ্রিয় জোড়া বন্ধ করতেই জমাট বাঁধা পানি স্রোত বৃষ্টির ফোঁটা আকারে গড়িয়ে পড়ল। সেই সাথে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল দরজায় দৃষ্টি করাঘাতের শব্দে। রোজি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। আশ্চর্য, রাত 1টার দিকে। দরজা ধাক্কাচ্ছে কে? নাকি ভুল কিছু শুনলাম? রোজির কথায় শেষে বিকট শব্দে কলিং বেল বেজে ওঠে। এবার রোজি আধশোয়া থেকে উঠে বসে। অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে স্লিপার পরে চোখ মুছতে মুছতে এগিয়ে যায় দরজার দিকে। দরজার কাছে মুখ নিল। বিস্ময়কর মুখশ্রী নিয়ে জিজ্ঞেস করলো, কে?
কলিং বেল বেজেই চলেছে। রোজি বুঝল এমত অবস্থায় তার আওয়াজ বাহির অবধি যাওয়া অসম্ভব। সে ব্যাকে গেল, গিয়ে বেড সাইড ডয়ার থেকে ল্যাম্পশেড উঠিয়ে আবার এগিয়ে যায়। দরজা খুলেই ল্যাম্পশেড ছুঁড়ে মারার জন্য হাত বাড়ানোর সাথে সাথেই সদ্য উচ্চ কণ্ঠে বলে ওঠে, কি করছেন মিস রোজি? আমি সদ্য। রোজি থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল একধানে। সদ্য রোজির হাত থেকে ল্যাম্পশেডটা নিজ আয়ত্তে নিয়ে পুনরায় দরজা লাগিয়ে ফেলল। রোজি থতমত চেহারায় উদ্বিগ্নতা নিয়ে বলল, স্যার আপনি? জি আমি। আরেকটুর জন্য আহত হওয়া থেকে বেঁচে ফিরলাম। আপনি কি ভেবেছিলেন বাহিরে কে হতে পারে? রোজি গলায় তেজ তুলে বলল, কাকে ভাববো আবার? জিজ্ঞেস করা লাগে স্যার? রাত 1টার সময় দরজা ধাক্কালে, বেল বাজলে একটা মেয়ে কি ভাববে? নিশ্চয় কোনো ক্রিমিনালকেই সন্দেহ করবে। এটাই সমীচীন জ্ঞান নয় কি? সদ্য হৃদয় জাগালো, কাশি দিয়ে বলল, ঠিক তাই তো। তবে আমি যে আপনাকে কতবার ফোন কল দিলাম, তাতে টেক্সটও করলাম, আপনি তো একটারও রেসপন্স করলেন না। তাই তো দেখতে আসলাম। ও আসলে ফোন সাইলেন্ট মোডে রেখেছিলাম, এজন্যই বুঝে ওঠেনি। সরি স্যার, কিন্তু এত রাতে আমায় টেক্সট কেন করলেন আপনি? আর দাদার উত্তর কি পেয়েছেন? জবাবে সদ্য বলল, আমি 11টার দিকে কল ও টেক্সট দিয়েছিলাম, এখন নয়। আর এখনো পর্যন্ত ওই পাজেলের উত্তর খুঁজে পাইনি। আপনি কি পেয়েছেন? তাই জানার জন্যই টেক্সট করেছিলাম। না স্যার, আমিও পাইনি। ও তাহলে রাত জেগে আপনি নিশ্চয় পাজেলের উত্তর খুঁজছেন। রোজি শুকনো হেসে বলল, তেমনটাই স্যার। তো একসাথে চেষ্টা করলে কেমন হয় মিস রোজি? একসাথে? প্রশ্ন করল রোজি। সদ্য বিব্রতিকর ভঙ্গিতে জবাব দিল, আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। না স্যার, আমার কোনো সমস্যা নেই। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ, নিশ্চয়ই শুনেছেন। সদ্য হাসল, ল্যাম্পশেডটা রোজির হাতে দিয়ে একটা চেয়ার টেনে বসে বলল, যেথায় তাজা খবর সেথায় তাদের ভিড়, জটিলতার সঙ্গে তাদের সম্পর্ক নিবিড়, কাজে কলাভে লযোগ হবে কারকার, মনোযোগী হলেই পাবে খোলাসা ধোঁয়াশার। ধাঁধাটি শেষ করে রোজির দিকে দৃষ্টি ঘোরালো সদ্য। রোজি মাথায় হাত ছুঁইয়ে বলল, কি যে হবে স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। মাথা ঘোরানো অবস্থা। সদ্য বলল, ভাবছি আমিও। তাজা খবর যেখানে সেখানে কাদের ভিড় হয়, জনগণের ছাড়া আর কাদের? রোজি না সূচক মাথা নাড়ালো, না স্যার, জনগণ কখনোই হবে না। এটা কোনো প্রভাবশালী কেউ হবে, অর্থাৎ কমিশনার ও আইজিপি সাহেবের মতোই বড় পদের কেউ। কারণ জনগণের মতো তো অত অভাব নেই বাংলাদেশে। যে কোনো একজন জনগণ চিহ্নিত করা ভীষণ কঠিন। আমার মনে হয় না সাধারণ কেউ হবে বলে। ঠিক বলছেন তো মিস রোজি, পরের শিকারটাও বড় কেউ হবেন। আচ্ছা, সেও কি কোনো পুলিশ কর্মকর্তা? হ্যাঁ তাই হবে, কারণ পরাপর 2 জন পুলিশ তার ফ্যামিলি সহ মার্ডার হয়েছে। আমি তো এটা বুঝতে পারছি না, এই যে কে নামক ধোঁয়াশা স্বনামধন্য বড় পদের পুলিশদের কেন মারছে? বাচ্চাদের অবধি রেহাই দিচ্ছে না। কথাগুলোর সাথে ভেতর থেকে অস্বস্তিকর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সদ্যর, সাথে ক্ষোভও।
রোজি সদ্যকে ধাতস্থ করতে বলে, স্যার ঠান্ডা মাথায় ভাবুন আপনি, নইলে আরেকটা ফ্যামিলিরও একই অবস্থা দেখতে হবে আমাদের। দেখতে চাই না মিস রোজি, অকারণে হওয়া খুনগুলো খুবই কষ্টদায়ক। তার উপর কে বা কারা এসব করছে সেটা বিরাট এক মায়াজাল। আমরা কিভাবে পৌঁছাবো পরবর্তী শিকারের নিকট আমি সত্যিই ভেবে পাচ্ছি না। আচমকাই রোজি উচ্ছ্বসিত গলায় বলে উঠল, মিশন মিশন ধোঁয়াশা। আমি ভালো একটা নাম খুঁজেছিলাম মিশনটার জন্য, এখন পেয়ে গেলাম। অল ক্রেডিট গোস টু জেকে খুনি। বলেই সদ্যর দিকে চোখ গেল রোজের। তীক্ষ্ণ নজরে চেয়ে আছে সদ্য। আপনি কি সিরিয়াসভাবে কিছুই নিচ্ছেন না মিস রোজি? এটা কতটা গুরুতর একটা বিষয় বুঝতে পারছেন না কেন আপনি? আমার এই ভুল আপনাকে বিশ্বাস করে। আসলে আপনি একজন লুজার। রোজির মুখে নিমিষেই অন্ধকার ভর করল। হাত বেঁধে মুখ নিল অন্যদিকে। সদ্য বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। রোজের মুখোমুখি হয়ে বলে, সরি, আমার কথায় কষ্ট পেলে আপনি দয়া করে ভাবুন। আমিও যাই ভাবি গিয়ে। রোজি নিম্ন কণ্ঠে বলল, আপনি আমাকে আবারও অপমান করলেন তাই না? সময় এলে দেখাবো আমি কি। এখন কিছুই বললাম না। রোজির কথার টানে সদ্য ভালো মতো বুঝলো সে রাগ করেছে। সেই সাথে খেয়াল করলো রোজির লেপ্টে থাকা কাজলের কালি, যা চোখ গলে অন্যত্র ছড়িয়ে আছে। সদ্য পকেট থেকে রুমাল বের করে আলতো করে রোজির থুতনি স্পর্শ করলো। এরপর অতীব যত্ন করে লেপ্টে থাকা কালিটুকু মুছে দিয়ে বেরিয়ে যায় নিজ খেয়ালে। ঘটনা এত দ্রুত ঘটায় রোজির বুঝতে কিছুটা সময় লাগলো। বুঝে উঠে সদ্যর চলে যাওয়ার পানে পলকহীনভাবে চেয়ে থাকলো নির্বিকার চিত্তে। অনলাইন ও অফলাইন উভয় জগৎ জুড়েই শুধু একটাই খবর, আর সেটা আইজিপি সীমান্ত সাহেবের পরিবারের নৃশংস মৃত্যু। ব্যাপারটা বিদ্যুৎ গতিতে তোলপাড় শুরু করে দিয়েছে শহর ও গ্রাম অঞ্চলের আনাচে কানাচে। আপাতত টেলিভিশনের ব্রেকিং নিউজের কাতারে এই খবরটি শীর্ষের স্থান ধারণ করে আছে। টিভিতে সময় চ্যানেলের সকাল 10টার খবর সম্প্রচারিত হচ্ছে। সদ্য মাথায় দুহাত চেপে ধাঁধার উত্তর খুঁজে যাচ্ছে, যার ভাবনায় টিভির বিকট শব্দ যেন নিরন্তরতার সঙ্গে বাধার সৃষ্টি করে চলেছে। সদ্য বিরক্ত হয়। তার ধৈর্যের সীমা যখন অতিক্রম্য তখন সে রিমোটের লাল বাটনটিতে বৃদ্ধাঙ্গুল রেখে টিভির দিকে তাক করে। সাথে সাথে তার দৃষ্টি হয় স্থির। সে নির্বিকার চিত্তে চেয়ে রয় টিভির পর্দায়। কপালের গভীর ভাঁজগুলো আস্তে আস্তে শটান হয়, সেই সাথে ঠোঁটের আলিজে ফুটে কিঞ্চিত হাসির রেশ। সদ্য অস্ফুটে বলে, পেয়ে গিয়েছি। আমি অনেকাংশ মিলিয়ে ফেলেছি। এইবার ফাইনাল টাচ আপ দেওয়ার পালা। সে বিলম্ব না করে বেরিয়ে পড়ে ব্লেজার হাতে। রোজি কেবল শাওয়ার নিয়ে বের হলো, এমনই বেজে ওঠে কলিং বেল। যতবারই এই শব্দটি বাজবে ততবারই রোজির মন কু ডাকতে লাগে। তাকে নানান বাজে খেয়াল জড়িয়ে ধরে তার কোনা দিয়ে। রোজি চুল থেকে তোয়ালে আলগা করে দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথেই সদ্য রোজির পাশ কেটে ভেতরে চলে যায়। সদ্যর এমন কাজে রোজি অবাক, হতবিহ্বল ও বিস্মিত। সে কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করে, স্যার দরকারি কিছু বলবেন? আর ওই
রোজি তার কথা সম্পূর্ণ করার আগেই সদ্য কথার মধ্যে ব্যাঘাত ঘটায়। আমি পেয়ে গিয়েছি পাজেলের উত্তর। আমাদের এবার কোনো রকম ভুলভ্রান্তি করা যাবে না। আর এবার কেসটা আমি নিজের মতো হ্যান্ডেল করব। স্যার বা অন্য কারো কথা মতো না। তাদের প্ল্যান মাফিক চলে দুটো পরিবারের মৃত্যু হলো। এইবার সব কিছু আমার পরিকল্পনা মাফিক চলবে। রোজি উচ্ছ্বাস নিয়ে বলল, খুব ভালো স্যার। তার মানে আপনি পরবর্তী শিকারের সন্ধান পেয়ে গিয়েছেন? যে আমাদের দ্রুত তার কাছে পৌঁছাতে হবে। আমাদের হাতে সময় খুবই কম। আজই ঢাকা ব্যাক করতে হবে, তাই প্লেনে করে যেতে হবে। ঠিক আছে স্যার। এই বলে তোয়ালে পেঁচিয়ে ভেজা চুল পরাপর কয়েকটি বাড়ি দিল রোজি। সঙ্গে সঙ্গে সদ্য গলায় তেজ তুলে বলে ওঠে, মূল্যহীন খোড়া মহিলা। রোজি ভয়কাতর কণ্ঠে নিয়ে বলল, আমি সরি স্যার। তাড়াতাড়ি করতে বললেন, তাই এইখানেই। সদ্য দাঁত খিচিয়ে বলল, শ্যাট আপ, ইউনিফর্ম পরে আসুন। রোজি কিছু না বলে ব্যাগ থেকে ইউনিফর্ম বের করে পুনরায় ওয়াশরুমের দিকে ছুট লাগায়। রোজি খানিক বাদে বাদে আর চোখে ড্রাইভিং সিটে বসা সদ্যর মুখটা দেখে নিচ্ছে। সদ্যর মুখে সামান্য রাগের পরিমাণ এখনো স্পষ্ট পরিলক্ষিত। রোজি অপেক্ষায় আছে সদ্যর মেজাজের গতিবিধি কমার। যখন দেখবে কমেছে, ঠিক তখনই সাজানো প্রশ্নগুলো করবে। তবে তা যেন আর হবার নয়। আচমকাই বিশাল লম্বা জ্যামে আটকা পড়ে তাদের জিপ। এমত অবস্থায় সদ্যর মেজাজ আরও কয়েক দফা বিগড়ে যায়। রোজেই সাহস নিয়ে বলল, স্যার, এবার কিভাবে পৌঁছাবো এয়ারপোর্টে? এত জ্যাম, নিশ্চয়ই 1 ঘন্টা বসে থাকতে হবে। চুপ করবেন আপনি? এত বেশি বলেন কেন? বাচাল টাইপ মেয়েদের আমার একদম সহ্য হয় না। এবার রোজিরও রাগ চড়ে গেল মাথায়। সে তুমুল রাগ নিয়ে বলল, এত রাগী মানুষ সিআইডি অফিসার কিভাবে হয়? রাগকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে মাইন্ড কিভাবে কন্ট্রোল করবেন? আর আমাকে অপমান করে কথা বলবেন না বলে দিলাম। আপনি আমার স্যার বলে যখন যা ইচ্ছা বলতে পারবেন না। ভুলে যাবেন না, আমি আপনার সহকর্মী। একে তো সব কিছু এখনো খুলে বললেন না। আমরা কোথায় যাব আর কাকেই বা সেভ করব? তার উপর আমি আছি আমার চিন্তায়, আর আপনি আমাকেই ঝাড়ি ধমক দিচ্ছেন। আবার বাচালগিরি কখন করলাম আমি? মাত্রই তো কথা বললাম। আমার কি অধিকার নেই কিছু জানার বা বলার? এক নাগাড়ে বলে সদ্যর দিকে তাকায়। রোজি ভেবেছিল তার কথার পৃষ্ঠে তাকে কড়া কিছু শুনতে হবে। সদ্য তেমন কিছুই হলো না। সদ্য গাড়ি থেকে নেমে ভিড় কাটিয়ে সামনের দিকে গেল। রোজি মাথা জাগিয়ে চেয়েছে, দেখলো সদ্য কোথায় যায়। কিছুক্ষণ পর রাস্তার জ্যাম সরে যেতে লাগলো। হুট করে সদ্য চলে আসে। আবার গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, রাস্তার ক্লিয়ার করতে গিয়েছিলাম, না গেলে এখনো বসেই থাকতে হতো আমাদের। রোজি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, বলে, আমি জিজ্ঞেস করিনি স্যার। জিজ্ঞেস করলে তো বাচাল হয়ে যায়। সদ্য এবারে কিছু বলে না। মনোযোগ তার ড্রাইভিংয়ে। দুজনই নিস্তব্ধতা ধরে রেখেছে। একেবারে এয়ারপোর্টে গিয়ে গাড়ির ব্রেক কষা হলো। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।